যারা মূলত মধ্যপ্রাচ্যে তেল গ্যাসের উপর নির্ভরশীল তাদের চূড়ান্ত রকমের হয়রানি, এবং এটা দেখে ট্রাম্প এক ধরনের মজা পাচ্ছেন। ইসরায়েলের স্বার্থে আমেরিকা নগ্নভাবে এই যুদ্ধে জড়িয়েছে। ইরানের কাছেও যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে কিন্তু ইরান এই হামলার সম্মুখীন হতো না। সারা বিশ্বের কোনো জনমতই আমেরিকার পক্ষে নেই, ইসরায়েলের পক্ষে নেই। চর্চা ডিকোডে স্বাগতম। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিকদের জন্য একটি ভাষণ দিয়েছেন। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকার নাগরিকদের জন্য একটি খোলা চিঠি লিখেছেন। এই চিঠি চালাচালি ভাষণ এরপরে আমরা দেখছি যে ইরানে আবার আমেরিকা ইসরায়েলের হামলা গুরুতরভাবে বেড়েছে। এই সব মিলিয়ে আসলে চিঠিতে কি বার্তা ছিল, পেজেশকিয়ানের ভাষণে আমেরিকানদের উদ্দেশ্যে কি বললেন যে পেজেশকিয়ান, ইরানের সবশেষ অবস্থা কি, এইসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে শুরুতেই স্বাগত জানাই। আমরা দেখলাম যে বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে। সেখানে তিনি বলেছেন যে ইরানে হামলার যে মূল উদ্দেশ্যগুলো আছে সেগুলো সম্পন্ন হয়েছে, এই যুদ্ধ আগামী 2-3 সপ্তাহের মধ্যে শেষ হবে। ট্রাম্পের যে ভাষণ, এই ভাষণকে আপনি কিভাবে দেখছেন? ট্রাম্প আসলে এই যুদ্ধে যাওয়ার আগে আমেরিকার মানুষের সঙ্গে কোনো ধরনের কোনো আলাপ করেননি। আমেরিকার মানুষের সঙ্গে আলাপ করার কিন্তু অনেকগুলো পথ আছে। তার মধ্যে অন্যতম প্রধান, যেটা আমেরিকার সংবিধানে পর্যন্ত বলা আছে, যে তাকে অনুমতি নিতে হবে। আচ্ছা, যে কংগ্রেসের অনুমতি নিয়ে কোনো বাইরের কোনো দেশকে আক্রমণ করতে গেলে সেখানে অনুমতি ছাড়া নেওয়া যাবে না। কিন্তু তিনি কোনো কিছুর তোয়াক্কা করেন না, যে জন্য কিন্তু তার বিরুদ্ধে নো কিংস, এই যে এই আন্দোলন উঠেছেই কিন্তু নো কিংস এই জায়গা থেকে, যে ট্রাম্প একজন সম্রাটের মতো, রাজার মতো আচরণ করছেন। তিনি একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, একজন নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে যে নিয়ম কানুন সব কিছু তো আর সংবিধিবদ্ধ থাকে না, কিছু থাকে আচার, কিছু থাকে যে ব্যবস্থাগুলো চিরকাল সবাই মেনে আসছে, এই আচারগুলো মেনে চলাটা হচ্ছে খুব জরুরি। সেইগুলো তিনি মানেননি। ফলে তিনি এই 1 মাস 3-4 দিন পরে তিনি গিয়ে দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন, প্রায় 34 দিনের মাথায়। তো সেইখানে গিয়ে তিনি যে কথাগুলো বললেন তার মধ্যে একটা বড় পয়েন্ট হচ্ছে যে, আমি যদি খুব করে বলি, যে তেহরান যে শক্তি হারিয়েছে, ইরানের যে আর কোনো ক্ষমতা নেই, সেইটা কিন্তু উনি মনে রাখতে বলেছেন। এবং উনি বলেছেন যে এই যুদ্ধ আমেরিকানদের মাথায় রাখা উচিত, কারণ আমেরিকানরা যদি না রাখে তাহলে এটা হবে না। তিনি বলছেন যে ইরানকে এই যে তিনি একেবারে ধ্বংস করে দিলেন, তাদের সব ক্ষমতা প্রায় চলে গেল, তাদের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা, তাদের নৌবাহিনী, তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতা, সব কিছুই নাকি তিনি প্রায় ধ্বংস করে নিয়ে আসছেন। ফলে ইরান আর হুমকি না। এইটা কেন হয়েছে তিনি বলছেন, আমেরিকান নাগরিকদের মনে রাখা উচিত যে তাদের সন্তান এবং তাদের নাতি নাতনিদের জন্য, দুনিয়াটাকে নিরাপদ করার জন্য, আমেরিকার মানুষের ভবিষ্যৎ মানুষদের জন্য নিরাপদ করার জন্য এই কাজটি ব্যবস্থাটি তিনি নিয়েছেন। কিন্তু তিনি তো গেছেন এই ইসরায়েলকে নিরাপদ করতে। এখন আমেরিকার মানুষ সিদ্ধান্ত নেবে যে তারা ট্রাম্পের এই কথা বিশ্বাস আদৌ করবে কি করবে না। এরপরে যে জিনিসগুলো বলা হয়েছে, যে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইরানের কাছে যে 60% উপরে যে এনরিচড বা সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, সেইগুলো উদ্ধার করা তার কাজ না। তিনি এইগুলো উদ্ধার করার মধ্যে জড়াবেন না নিজেকে। তবে মুশকিল হলো যে তিনি কি কাজ করবেন আর কি কাজ করবেন না, এইটা আসলে খুব বলা মুশকিল। আর একটা যদি বলি, যে তিনি আর একটা বলেছেন যে স্ট্রেট অফ হরমুজ, হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা, জাহাজ চলাচলের জন্য, তেল গ্যাসবাহী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা, এই কাজটা আমেরিকান না। এই কাজটা যাদের তারা করুক, এই কাজটার মধ্যে আমি নেই। এরপরে যে তিনি যেটা আরেকটা 4 নম্বর পয়েন্টে তিনি যেটা বলার চেষ্টা করেছেন, যে
ভেনিজুয়েলায় যেভাবে ইয়ে করে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে এনে আমেরিকায় বিচার করা হচ্ছে, এটা একটা চূড়ান্ত সাফল্য। আচ্ছা, এই সাফল্যের জায়গায় কে তিনি আবার ইরানেও রূপান্তরিত করতে চান, মানে এই সাফল্যের বিষয়টাকে, যে তিনি ইরানেও একই পদ্ধতি অবলম্বন করতে চান। আচ্ছা। আর তিনি বলেছেন যে আপনারা অপেক্ষা করুন, আগামী 3-4 সপ্তাহের মধ্যে এই যুদ্ধের সফল পরিণতি হবে। এই তিনি যে আরও 3-4 সপ্তাহ বললেন, এর আগে তিনি উদাহরণ দিয়েছেন আপনার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে হচ্ছে ইরাক যুদ্ধ, আপনার আফগানিস্তান যুদ্ধ, প্রত্যেকটার উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিয়ে বলেছেন যে এদের তুলনায় তো এই যুদ্ধ তো কোনো সময়ই নেয়নি, সুতরাং এত ইয়ে হওয়ার কিছু নেই, উতলা হওয়ার কিছু নেই। আমরা যথাযথ সময়ে মানে এই ঠিক এটা যুদ্ধটা শেষ করব, আমি দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালাতে চাই না। এই যে ট্রাম্পের যে কথা, তিনি চালাতে চান না, কিন্তু এরই মধ্যে আমেরিকা সহ সারা বিশ্ব বুঝে গেছে যে কি প্রচণ্ড সংকটের মধ্যে আপনার এই বিশ্ব পড়েছে, বিশেষত ইউরোপ এবং আপনার এই যে এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, যারা মূলত মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের উপর নির্ভরশীল, তাদের চূড়ান্ত রকমের হয়রানি। এবং এটা দেখে ট্রাম্প এক ধরনের মজা পাচ্ছেন যে দেখ যে কি করা যায়। এবং তিনি এই জিনিসটা দেশের মানুষের কাছে তুলে ধরেছেন যে আমেরিকানদের কোনো ক্ষতি হয়নি, আমেরিকানদের যে তেলের দাম বা জিনিসপত্রের দাম যেটুকু বেড়েছে, বা মানে যে ইনফ্লেশন বলে, মুদ্রাস্ফীতি বেড়েছে, এটা ভবিষ্যতে তাদের আরও সুখবরের জন্য এই সামান্য কষ্টটুকু তাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা সেলিম খান, আমরা এবার একটু ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে আসি। আমরা দেখলাম যে উনি জনগণের উদ্দেশ্যে, আমেরিকার জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরান আমেরিকানদের শত্রু নয়, এই যুদ্ধ ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা হচ্ছে। চিঠিতে তিনি আমেরিকার ফার্স্ট নীতি যেটি আছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন, পাশাপাশি আমেরিকানদের মিথ্যা তথ্য সম্পর্কে সচেতন থাকতে বলেছেন। আপনার কাছে কি মনে হয়, এই যে উনি আমেরিকার নাগরিকদের জন্য চিঠি লিখলেন, এটা কি শুধুই একটি ইরানের পক্ষ থেকে বার্তা, নাকি ট্রাম্প প্রশাসনের মধ্যে কোনো বিভেদ তৈরি করতে পারে? না, এটা আমেরিকার মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝেছে। আপনি এই যে আজ বৃহস্পতিবার, গত শনিবার যে আমেরিকা জুড়ে যে 3,3200 বা 3300 জায়গায় বিক্ষোভ হয়েছে, 80 থেকে 90 লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। তো এর থেকে বোঝা যায় না যে এই ইরান যুদ্ধের মানে পক্ষে আমেরিকার মানুষ না, এবং দিন দিন এই সংখ্যাটা বাড়ছে। এবং এই পেজেশকিয়ান এই সুযোগটি নিয়েছেন, এই যে আমেরিকানদের, তারা তো প্রতি কিছুদিন পর পরই একটা জরিপ চালায়, এবং জরিপে এই যুদ্ধের রেটিং ট্রাম্পের পক্ষে খুবই কম। এবং সত্যিকার অর্থে যদি বলি, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের রেটিং এখন মাইনাসে। সেদিন আমি একটা রেটিংয়ের ওই মানে এত প্রতিষ্ঠান রেটিং চালায় যে নাম মনে রাখাও খুব কঠিন, সেখানে ট্রাম্পের রেটিং হচ্ছে -17। আচ্ছা, মানে পজিটিভ 1-2%ও না, উনি নেগেটিভে আছেন। যে ওনার রেটিংয়ে, যে ওরা যে মান্যতার একটা রেটিং দেয় যে প্রেসিডেন্টের, সেই জায়গায় দাঁড়িয়ে পেজেশকিয়ান এইরকম একটা চিঠি লিখবেন। এবং আপনি যদি লক্ষ্য করেন, তাহলে ইরান কিন্তু একেবারে শুরু থেকে অত্যন্ত বুদ্ধির সঙ্গে তাদের মানে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। সে তার যেখানে শক্তি নেই সেখানে সে শক্তি ব্যবহার করছে না, তার যেখানে শক্তি আছে সেই শক্তি পূর্ণ মাত্রায় এবং অত্যন্ত সুকৌশলে এবং একদম টু দ্য পয়েন্ট সে তার শক্তিকে ব্যবহার করছে, যে জায়গায় ব্যবহার করলে শত্রু বা শত্রুপক্ষের সবচেয়ে বেশি ক্ষতি হবে। ফলে পেজেশকিয়ানের এই চিঠি আমেরিকানদের যে মনোভাব, সেই মনোভাবকেই কিন্তু ফুটিয়ে তুলেছে, বা তাদেরকে বুঝতে আরও সাহায্য করবে যে ইরান, কারণ এর আগে ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা বলে গেছেন যে আমেরিকার জন্য ইরান কোনো হুমকি না। সেখানে ইরানের প্রেসিডেন্ট বলছেন যে আমি তো আমেরিকার সাধারণ মানুষের তো শত্রু না, ইসরায়েলের স্বার্থে, একদম ইসরায়েলের স্বার্থে। এটা সারা দুনিয়ার কাছে এটা প্রতিভাত হয়ে গেছে যে ইসরায়েলের স্বার্থে আমেরিকা নগ্নভাবে এই যুদ্ধে জড়িয়েছে, যে কারণে ইউরোপের দেশগুলো একের পর এক তাদের পুরো ইয়েটা কিন্তু বন্ধ করে দিয়েছে, বা এই যুদ্ধে জড়াতে
অস্বীকার করেছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই ট্রাম্পের ভাষণ, পেজেশকিয়ানের চিঠি, মানে খুব তাড়াতাড়ি এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা কি আছে? এরকম প্রেডিকশন করার মতো যোগ্যতা যদি বলি তো সেই যোগ্যতা আমার নেই, কারণ এই ধরনের একটা বড় মাপের যুদ্ধ, যে যুদ্ধের ফলশ্রুতিতে মানে ওয়ার্ল্ড অর্ডার, যে বিশ্ব ব্যবস্থা যে দিয়েতে চলছে, যে এখনো পর্যন্ত একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, আমেরিকা ধরে নেওয়া হচ্ছে যে আমেরিকা সর্বশক্তিমান, যে মানে এই বিশ্বের যে কটি যে দেশগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা, এইটাকে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে যে পৃথিবী অলরেডি মাল্টিপোলার ওয়ার্ল্ডে বিভক্ত হয়ে গেছে। আমেরিকার পাশাপাশি কিন্তু চীন এবং রাশিয়াকে অপর দুই মেরু হিসাবে কাউন্ট করতে হবে, এবং সেই পর্যায়ে তারা চলে গেছে। এবং দুটো যদি এক জায়গায়, আমরা দেখতে পাচ্ছি যে চীন এবং রাশিয়া এক জায়গায় আছে, তাদের মধ্যে বন্ধুত্ব যে পর্যায়ে, ফলে এই যে বিশ্ব ব্যবস্থার যে একটা ভাঙন, এই নতুন একটা বিশ্ব ব্যবস্থার যে উত্থান হতে চলেছে, সেই উত্থানের সময় অনেক কষ্ট, অনেক জিনিস সহ্য করতে হবে। যেরকম ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই যদি বলি, এখন যে সিস্টেমটা চলছে, এই সিস্টেমটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 5 কোটির উপরের মানুষকে, পৃথিবীর মানুষকে প্রাণ দিতে হয়েছিল যে আর একটা নতুন সিস্টেমে যেতে। তো এখনও কী পরিমাণ প্রাণহানি বা এই সিস্টেম পরিবর্তনের জন্য বা আরও অন্যান্য শক্তির উত্থানের জন্য কতটা ক্ষয়ক্ষতি বা কতটা চড়া মূল্য এই বিশ্বকে দিতে হবে, এইটা আমি বিচার করার মতো কেউ নেই। আমি কেউ নই। যেরকম একটা আপনার আছে যে গ্রিক একজন দার্শনিক বলেন, ইতিহাসবিদ বলেন, এবং উনি সৈনিক জেনারেলও ছিলেন, থুসিডাইডাস। তো একটা থুসিডাইডাস ট্রাপ বলে একটা হয়, উনি এথেন্স এবং স্পার্টার মধ্যে যুদ্ধ নিয়ে এইটা করেছিলেন, যে যখনই এথেন্স সবসময় শক্তিশালী ছিল, স্পার্টা যখন দাবি করে বসলো যে আমি এথেন্সের চেয়েও শক্তিশালী, তখন দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় যুদ্ধ হয়েছিল। তা এইটা দেখা গেছে যে পৃথিবীর ইতিহাসে অন্তত 17 বার এই থুসিডাইডাস থিওরি মানে কার্যকর হয়েছে। এখন এই শব্দটা আবার নতুন করে ব্যবহার করা শুরু করেছিলেন চীনের ব্যাপারে একজন আমেরিকান লেখক। তিনি লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসে একটা নিবন্ধ লেখেন 2013 সালে। সেখানে তিনি এই থুসিডাইডাস ট্র্যাপটা ব্যবহার করেছিলেন, যে চীন যেভাবে এগোচ্ছে, তাহলে আমেরিকার সঙ্গে যে দ্বন্দ্ব সংঘাত দেখা দেবে, সেই দ্বন্দ্ব সংঘাতের জায়গায় একটা বড় ধরনের সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে। এবং এখন ধরেন বিশ্বে 9টা দেশ মিনিমাম, মানে আমাদের জানা মতে 9টা দেশ পারমাণবিক শক্তির অধিকারী, এবং পৃথিবীর এক একটি দেশের কাছে এই পরিমাণ পারমাণবিক সক্ষমতা আছে। যদি আমি রাশিয়া বলি, আমেরিকা বলি, তাদের কাছে যে পরিমাণটা, এরকম পৃথিবীকে বেশ কয়েকবার তারা ধ্বংস করে দিতে পারে। যে এই পৃথিবীকে ধ্বংস করা তাদের জন্য কোনো বিষয় না। সেলিম খান, আপনি পারমাণবিক অস্ত্রের কথা বলছিলেন, যে আমরা দেখলাম যে পেজেশকিয়ানের ভাষণে পেজেশকিয়ান বলেছেন যে তারা ইরানিরা শান্তিপ্রিয় এবং আত্মরক্ষার জন্য যা করা দরকার সেটা করবে, পাশাপাশি সভ্যতার উত্তরাধিকারী এরকম। তবে ট্রাম্পের একটি আমেরিকান নাগরিকদের ভাষণ উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন যে ইরান নিউক্লিয়ার অস্ত্র বানানোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। আসলে দুজনের বক্তব্য দুরকম এবং বিপরীতমুখী। আপনার কাছে কি মনে হয় ইরানের? হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা একদমই ঠিক, যে ইরান এখন অনেকেই, ইরানের বন্ধুরাও কিন্তু ধারণা করেন যে ইরান অনেক কিছুর মধ্যে দিয়ে সে পারমাণবিক বোমা তৈরির দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। এবং ইরান আপনার যে ইরানের মধ্য থেকে, ইরানের পার্লামেন্টের সদস্যদের মধ্য থেকে এই দাবি ইতিমধ্যে ওঠা শুরু হয়ে গেছে যে আমরা ওই যে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, যে মানে পরমাণু অস্ত্র তৈরি না করার ব্যাপারে যে অঙ্গীকার, সেই চুক্তি থেকে বেরিয়ে আসার দাবি উঠেছে। যে আমরা যখন এতই মার খাই, আমাদের একমাত্র মানে সুরক্ষা দিতে পারে, রক্ষা কবচ হতে পারে, যেটাকে বলে ডেটারেন্ট, সেই ডেটারেন্ট হতে পারে হচ্ছে পারমাণবিক অস্ত্র। আমার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে ইরানকে এই ইসরায়েল এবং আমেরিকা এইভাবে
হামলা চালাতে পারত না, এরকম একটা অন্যায় যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিতে পারত না। ফলে এই জিনিস কিন্তু যেটা এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়, তিনি কখনো এটা সম্মতি দেননি, কিন্তু এখন তার ছেলে এই জায়গায় আসছেন। ইরানের প্রচুর নেতা, সামরিক নেতা তারা মারা গেছেন, সেই জায়গায় যারা নতুন আসছেন তাদের চিন্তা ভাবনায় যে পরিবর্তন আসবে না, একথা তো বলা মানে খুবই কঠিন যে তারা কি সিদ্ধান্ত নেবেন। কারণ তাদের সিদ্ধান্তের জায়গায় যে মানুষের একটা বড় ইয়ে থাকবে, সমর্থন থাকবে। কারণ মানুষ জানে যে আপনি উত্তর কোরিয়া হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। উত্তর কোরিয়া একটি ছোট্ট দেশ, সেই ছোট দেশের বিরুদ্ধে জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা সবসময় লেগে আছে, কিন্তু তার টিকিটাও ছুঁতে পারে না। ছুঁতে পারে না একটাই কারণে, যে উত্তর কোরিয়া ঘোষণা দিয়ে বলছে যে আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, ফলে তাকে ছোঁয়ার মতন ক্ষমতা কারণ নেই। ফলে এই জায়গাটা প্রমাণ করে, উত্তর কোরিয়ার উদাহরণটা প্রমাণ করে যে ইরানের কাছেও যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে কিন্তু ইরান এই হামলার সম্মুখীন হতো না। ফলে সে দেশের মানুষ মনে করতে পারে যে আমি এটা কারোর উপর প্রয়োগ করব না, কিন্তু আমার রক্ষা কবচ হিসাবে এইটা আমার কাছে থাকতে হবে। এখানে ট্রাম্প কি বললেন বা এই ইরানি নেতৃত্ব কি বললেন, এইটাতে আদপে কিছু যায় আসে না। আচ্ছা সেলিম খান, প্রতিদিনই প্রতিনিয়ত যুদ্ধের পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। বারবারই আপনার কাছে আমরা জানতে চাই যে মধ্যপ্রাচ্যের এই সংকট, এই যুদ্ধ থামার পরে সংকটটাকে আদৌ কমে যাবে, নাকি স্থিতিশীলতা ফিরবে, নাকি সংকটটা আরেকটু বাড়তেও পারে? দেখুন, যে পরিমাণ ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে হয়ে গেছে, এরপরে যদি আবার স্থলযুদ্ধ আমেরিকা শুরু করে তাহলে একরকম, আর যদি এইখানেই তারা ইতি টানে তাহলে আরেক রকম। এবং ইরান সেক্ষেত্রে রাজি হবে কিনা যুদ্ধে ইতি টানতে, যে ইরান ওরা যদি একতরফাভাবে আমেরিকার পক্ষে মুখ রক্ষার জন্য একতরফাভাবে যুদ্ধ থেকে সরে আসাটা খুব কঠিন, কিন্তু ইরান তখন ইসরায়েলকে মারতে শুরু করবে। আচ্ছা, ফলে আমেরিকা কোনো একটা অঙ্গীকারের মাধ্যমে নিতে চায়, কিন্তু ইরানের পক্ষে সে অঙ্গীকারটা দেয়া এই মুহূর্তে খুবই কঠিন, যদি না তার শর্তগুলো পূরণ হয়। এখনও এই মুহূর্তে ইরান আপনার যদি বলি তাহলে আপার হ্যান্ডে আছে এই খেলায়। যেটা যুদ্ধ যদি একটা খেলা হয় তাহলে খেলায় কিন্তু আপার হ্যান্ডে আছে ইরানের। কারণ সারা বিশ্বের কোনো জনমতই আমেরিকার পক্ষে নেই, ইসরায়েলের পক্ষে নেই। ইসরায়েল এতভাবে গণবিচ্ছিন্ন একটি দেশে পরিণত হয়েছে যে তার জন্মকাল থেকে এ পর্যন্ত সেই অবস্থা হয়নি। ইউরোপীয় মিত্ররাও তার পাশে নেই। আপনার এই ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলছেন যে ইসরায়েলকে কোনো ধরনের কোনো অস্ত্র দেওয়া হবে না। ফ্রান্স বলে দিয়েছে যে ইসরায়েলকে কোনো ধরনের কোনো অস্ত্র কোনো আমরা দেব না। এরপরে আর একটা দেশের কি থাকতে পারে? তো সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে স্থলযুদ্ধ, যে কথাটা বলছিলাম, স্থলযুদ্ধ যদি শুরু হয়, গতকালকেই চর্চায়ও আছে, চর্চার ওয়েবসাইটে গিয়ে যে কেউ দেখে নিতে পারেন, যে ফরেন পলিসির একজন বিখ্যাত অ্যানালিস্ট তিনি বলছেন যে ইরানের স্থলযুদ্ধ শুরু করলে ওইটার শিরোনাম হচ্ছে যে মানে যত পথ তত ফাঁদ। আচ্ছা, মানে ইরান এমন একটা দেশ যে যতবার তুমি ঢোকো না কেন ঢুকতে পারবে, কিন্তু বেরোনো তুমি কোত্থেকে পারবে কিনা খুব সন্দেহ। এমনকি খাড়ক দ্বীপ বা এইসব ছোটোখাটো দ্বীপের কথা বলা হচ্ছে, এইগুলো অসম্ভব একটা মানে দখলে রাখা অসম্ভব। সুতরাং সেই জিনিসটা কিন্তু অতীত প্রমাণ করে, সে অটোমান সাম্রাজ্য হোক বা তার আগে রোমানরা হোক, অনেকেই পারস্য সাম্রাজ্য দখল করার চেষ্টা করেছে, ব্রিটিশরা চেষ্টা করেছে, সোভিয়েত ইউনিয়ন একসময় চেষ্টা করেছে, কিন্তু কেউই ইরানকে রাখতে পারেনি। কারণ ইরান শুধুমাত্র ওই মরুদ দেশ না, এইটা মনে রাখতে হবে। ইরান পাকিস্তান আফগানিস্তানের শেষেই ইরান, এবং সে পুরোপুরি আরব দেশ এইটা বলে না, তার সভ্যতাটাকে বলা হয় পারস্য সভ্যতা। ফলে পারস্য সভ্যতা এই দেশের মধ্যে যেরকম বরফ, পাহাড়, নদী, নালা সব কিছু আছে। আপনি শুধু একটি উদাহরণ, যেটা আমরা আগের দিন এক ভিডিওতে আলোচনা করছিলাম, দর্শকরা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, যে কুয়েত, কাতার, বাহরাইন, এদের 100% এই যে স্যালিনেশন প্ল্যান্ট, মানে যেখান থেকে সমুদ্রের পানি লবণমুক্ত করে খাওয়ার পরিশ্রুত পানি তৈরি করা হয় খাওয়ার জন্য, সেই জায়গায় তাদের 100% নির্ভরশীলতা। সেখানে ইরানের নির্ভরশীলতা হচ্ছে 3%। তাহলে আপনি বুঝতে পারছেন যে ইরানের ভূপ্রকৃতি কেমন। ইরান
ইরাক বলে যে দেশটি আছে তার 4 থেকে 5 গুণ। ইরানের জনসংখ্যা 9 কোটির মতো। ফলে এই বিপুল জনসংখ্যার দেশকে আপনি একেবারে এই নিজের ইয়েতে নিয়ে আসবেন, এইটা একটা বোকার স্বর্গে বাস করা। এই তাও এবার মানে যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা ছাড়া কেউ নেই। আমেরিকা যে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে সেখানে কিন্তু ইসরায়েল নেই। ইসরায়েল ইতিমধ্যে আরেকটি ফ্রন্ট খুলে সে লেবাননের দিকে অগ্রসর হচ্ছে। লেবাননের সে যতটা পারছে লোকে বোম্বিং করে, কার্পেট বোম্বিং করে সেখানকার দক্ষিণ লেবানন থেকে লোক হটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার জন্য তার ব্যাপক ক্ষয়ক্ষতি এবং চড়া মূল্য দিতে হচ্ছে এই মুহূর্তে। ফলে এইটার যে ভবিষ্যতের ক্ষয়ক্ষতি শুধু ইরানের একার ক্ষতি তো চরম একদম। এরপরে হচ্ছে ইরানের প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে গালফ কান্ট্রিগুলো। তারপরে আপনার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, লেবানন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে এই বিপুল ক্ষতি হলো, এই ক্ষতিটা কিন্তু মানুষ সেধে নিয়ে আসলো এবং এর থেকে কোনো কিছুতেই কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। যদি হয় সেটি একমাত্র হচ্ছে যে সারা বিশ্বের যে ওয়ার্ল্ড অর্ডার বা যে বিশ্ব ব্যবস্থা বর্তমান চালু আছে সেই বিশ্ব ব্যবস্থায় একটা পরিবর্তন যদি আসে, সেটা একটা ইতিবাচক দিক হবে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।